পৃথিবী ধ্বংস হবার আগে মহাশক্তিশালী কেউ আবারও জন্ম নেবেন, কিন্তু তার জন্ম স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে হবে না। তার জন্মের অনেক লক্ষণ দেখা যাবে প্রকৃতিতে, রূপকথায় কিংবা ধর্মীয় বয়ানে। এমন গল্প নিশ্চয়ই শুনেছেন। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় গ্রন্থ মহাভারতেও এমন কিছু গল্পের উল্লেখ আছে। কলিযুগ, যার পরিচিত নাম কলি ও কল্কি নিয়ে, উচ্চারণ ভেদে যা কালী ও কালকি নামে পরিচিত। আর বিশ্বব্যাপী সুপারহিরোদের একটা আলাদা পরিচিতি তো আছেই। হলিউডের সুপারহিরো থিওরি আর মহাভারতের কল্কির গল্প, এই দুইয়ের ফিউশনে দক্ষিণী নির্মাতা নাগ অশ্বিন বানিয়েছেন একটি সায়েন্স ফিকশন সিনেমা। ওয়েলকাম টু ফার্স্ট শো। আজ কথা বলবো প্রভাস, দীপিকা, অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা কল্কি 2898 এডি নিয়ে। দু সালে পৃথিবীর চিত্র কেমন হতে পারে তার একটি কাল্পনিক দৃশ্যায়ন হয়েছে এ ছবিতে নির্মাতা নাগ অশ্বিন হিন্দু পুরাণ অনুযায়ী এখন থেকে 950 বছর পরে বিশ্বের শেষ শহর কাশীর ডিস্টোপিয়ান ল্যান্ডস্কেপের চিত্রায়ন দেখিয়েছেন। ডিস্টোপিয়ান মানে হলো একটি কাল্পনিক রাষ্ট্র বা সমাজ যেখানে মহা যন্ত্রণা বা অবিচার আছে, সাধারণত সর্বগ্রাসী বা পোস্ট অ্যাপোক্যালিপটিক স্টেজ। ফিকশনাল ছবির এই গল্পে শ্রেণী বৈষম্য, প্রাকৃতিক সংকট, মনুষ্যত্বের সংকট সহ অতীত, বর্তমান ও ভবিষ্যতের একটি যোগসূত্র দেখানো হয়েছে কলি ও কল্কির গল্পের ছলে। সুপ্রিম ইয়াস্কিন নামের একজন শাসক গড়ে তুলেছেন কমপ্লেক্স নামের আলাদা একটি দুনিয়া, যেখানে স্বাভাবিক দুনিয়ার ভোগ বিলাসের সবই আছে, আর তার বাইরের জগৎটা দুর্দশা, সংকট, ঘাত প্রতিঘাতে জর্জরিত। কমপ্লেক্সের ভিতরে ইয়াস্কিন একটি ল্যাব তৈরি করেছেন, যেখানে সন্তান গর্ভধারণে সক্ষম নারীদের বৈজ্ঞানিক উপায়ে গর্ভবতী করানো হয়। তারপর তাদের শরীর থেকে যান্ত্রিক উপায়ে ছেঁকে নেওয়া হয় সিরাম। এখান থেকে বাঁচতে কমপ্লেক্স থেকে পালিয়ে যায় সুমতি নামের একটি মেয়ে। তাকে ধরতে মরিয়া হয়ে ওঠে ইয়াস্কিনের লোকেরা। এদিকে সুমতিকে বাঁচাতে ইতিহাস থেকে উঠে আসে অশ্বত্থামা। এবার ইয়াস্কিনের লোক আর সুমতি রক্ষাকর্তাদের লড়াই কেন, কিভাবে, কতদূর হলো, কোথায় গিয়ে শেষ হলো এই লড়াই, তার বিস্তারিত জানতে সিনেমাটি দেখে নিতে হবে। আর তাছাড়া মহাভারতের পৌরাণিক গল্পটা যাদের জানা আছে তাদের কাছে আগেই স্পয়লার হয়ে আছে, শুধু দৃশ্যায়নে কিছু পরিবর্তন চোখে পড়বে। কল্কি সিনেমায় অনেক গুণী অভিনেতাদের দেখা গেছে। কমল হাসান, অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাডুকোন, বাংলার শাশ্বত চট্টোপাধ্যায় ছাড়াও ক্যামিও চরিত্রগুলোতে রয়েছে বেশ চমক। দিশা পাটানি, বিজয় দেবরাকোন্ডা, মৃণাল ঠাকুরদের মতো জনপ্রিয় এবং বলিষ্ঠ অভিনেতারা এই ছবির সম্পদ। ছবিটির দুই প্রধান চরিত্র অশ্বত্থামার ভূমিকায় অমিতাভ বচ্চন আর ভৈরব রূপে প্রভাস অ্যাক্টিং প্যাটার্ন ভেঙে একেবারে ভিন্ন লুকে দুর্দান্ত অভিনয় করেছেন। সুমতিকে কেন্দ্র করে ছবির গল্প এগুলেও এই চরিত্রে দীপিকা পাডুকোন খুব একটা ভালো কিছু দেখাতে পারেনি। গড়পড়তা অভিনয় তার। প্রভাসও কমিক টাইমিংগুলো খুব একটা ফুটে তুলতে পারেননি। মেকি লেগেছে, কিন্তু অ্যাকশন ঠিকঠাক ছিল। অশ্বত্থামায় অমিতাভ এই 80 বছর বয়সে এসে যে পারফরমেন্স দিয়েছেন, অ্যাকশন করেছেন, তার প্রশংসা করে শেষ করা যাবে না। কমল হাসানের স্ক্রিন টাইম একেবারেই কম, তবুও ওই দুই দৃশ্যেই তিনি বাজিমাত করেছেন। ছবিতে প্রচুর ক্যামিও আছে। দুলকার সালমান তাদের মধ্যে বেশ মনে রাখার মতো কাজ করেছেন। দিশা পাটানিও ভালোই করেছেন। শাশ্বত চট্টোপাধ্যায়ও নজর কেড়েছেন দর্শকের, কিন্তু একটা সিরিয়াস ক্যারেক্টারকে তিনি মাঝে মাঝে খানিকটা কমিক করতে চেয়েছেন। অনেকের মনে হতে পারে কি দরকার ছিল। 2015 সালে ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসেবে নাগ অশ্বিনের অভিষেক হয়। এর মধ্যে হাতে গোনা কয়েকটি কাজ করেছেন তিনি। কল্কির পরিচালনা তাকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে ফেলেছে ঠিকই, একই সাথে তার ক্যারিয়ারেও যোগ করেছে নতুন মাত্রা। কল্কি ছবিতে তিনি গল্প, সেট, অ্যানিমেশন, সিজি, ভিএফএক্স আর অভিনেতাদের যে মিশ্রণ ঘটিয়েছেন তা হলিউডকে টেক্কা দেবার মতো। এখন পর্যন্ত বলিউডে এমন কোনো সিনেমা নির্মিত হয়নি যেখানে অতীত, বর্তমান আর ভবিষ্যতের রূপরেখায় পৌরাণিক কাহিনীকে সায়েন্স ফিকশনের মিশেলে পর্দায় আনা হয়েছে। নাগ অশ্বিন তারই নির্মিত অ্যানিমেটেড সিরিজ বুজ্জি ও ভৈরবের ছাপ রেখেছেন কল্কিতেও। দুর্দান্ত ক্রিয়েটিভিটি দিয়ে বানালেও কিছু অহেতুক দৃশ্য তিনি রেখেছেন ছবিতে। প্রভাসের অ্যাক্টিং নিয়ে সম্ভবত তিনি তেমন কোনো কাজ করেননি নাগ অশ্বিন। স্ক্রিন প্লেতেও আরেকটু নজর দিতে পারতেন। তবে চলচ্চিত্র নির্মাণে এমন প্লট আর মেকিং স্টাইল বেছে নেওয়া নাগ অশ্বিনের দূরদর্শিতার প্রমাণ বলা যায়।
নাগস্বিন কিন্তু দর্শকের মনোযোগ কাটতে সফল। শেষটা এমনভাবে করেছেন যেন দর্শক সিকুয়েল দেখতে আসবেই। যে টুইস্টগুলো রেখে তিনি গল্পটা শেষ করেছেন, দর্শক কিছুটা আন্দাজ করতে পারলেও কৌতূহলটা ঠিকঠাক তৈরি করে দিয়েছেন নির্মাতা। পৌরাণিক গল্পকে এভাবে এর আগে আর কেউ কখনো দেখেনি। প্লট অসাধারণ। ফার্স্ট হাফ খুবই ধীর গতিতে এগিয়েছে সিনেমার। ছবির মূল গল্প শুরু হয়েছে দ্বিতীয়ার্ধ থেকে। ছবির প্রথমার্ধ জুড়ে গল্পের পটভূমি তৈরি করতে গিয়ে পরিচালক গ্রাফিক্স বা ভিএফএক্স এর উপর খুব বেশি নির্ভর করে ফেলেছেন। ফলে এই পর্বে চিত্রনাট্যের দুর্বলতা প্রকাশ পেয়েছে। বেশ কিছু দর্শনীয় দৃশ্য তৈরি হলেও চিত্রনাট্য কেমন যেন অগোছালো। এখানে কাহিনীর বেড়ে ওঠার দিকে আরেকটু নজর দেওয়ার দরকার ছিল বলে মনে হয়। দ্বিতীয়ার্ধে ছবির গল্প দৌড়ে এগোতে থাকে। অ্যাকশনে ভরপুর এই ছবিতে ইমোশন খুবই কম পাওয়া গেছে। অনেকক্ষণ অ্যাকশনের পর একটুখানি ইমোশনের দেখা মিলেছে। ছবিটির সিনেমাটোগ্রাফি আর এডিটিং এর প্রশংসা করতেই হয়। অনেক জায়গায় ভিএফএক্স এর কাজ সিজিআই এর মতো মনে হলেও দেখতে খুব একটা খারাপ লাগেনি। আলোর ব্যবহার আর ক্যামেরার অসামান্য কাজ হিসেবে কল্কি 2898 এডি ভবিষ্যতে নজির হয়ে থাকবে। শুধুমাত্র ক্যামেরা নয়, গ্রাফিক্স ভিএফএক্স এর কাজেও এই ছবি অবশ্যই একটি মাইল ফলক। সিনেমার ক্ষেত্রে একটি কথা আছে, চমকদার দৃশ্যকে বারবার দেখাতে থাকলে চমকটাই উধাও হয়ে যায়। তখন দর্শকদের কাছে সেগুলো মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। ছবি দেখতে বসে বারবার আমার কাছে এটাই মনে হয়েছে, শুধুমাত্র অ্যাকশন ও গ্রাফিক্সের মোহে অযথা কিছু দৃশ্যকে রাবারের মতো টানা হয়েছে। অপ্রয়োজনীয় দৃশ্যগুলো বাদ দিলে ছবির গতি আরও বাড়তে পারত। যেমন দিশা পাটানি আর প্রভাসের রোমান্স একেবারে অহেতুক। ছবির ডিউরেশন বাড়ানো ছাড়া আর কিছুই নয়। এরকম প্রভাস আর দুলকার সালমানের ফ্ল্যাশব্যাক সহ আরও কিছু দৃশ্য অসঙ্গতিপূর্ণ না হলেও বেশ অপ্রয়োজনীয় লেগেছে। এগুলোর কারণেই ছবির দৈর্ঘ্য 3 ঘন্টা হয়েছে। আবার অ্যাকশন এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলেও বেশ কিছু অ্যাকশন দৃশ্য দীর্ঘ মনে হয়েছে। বিশেষ করে সাম্বালায় অশ্বত্থামা ভৈরবের অ্যাকশন, সেখানে যাওয়ার সময় তাদের অ্যাকশন, এই দুইটা জায়গা খুব অপ্রয়োজনীয় লেগেছে। বৈজয়ন্তী মুভিজের প্রযোজনা মানেই সত্যি শীর্ষস্থানীয়। এই ছবিটার কৃতিত্ব শুধুমাত্র অভিনেতা বা গল্পরই নয়, ছবিটির এত সুন্দর প্যাকড একটা আউটপুটের জন্য টেকনিশিয়ানরাও বেশ পরিশ্রম করেছেন। তার প্রমাণ ছবিটির সেট, লাইট, কস্টিউম, কালার, ভিএফএক্স, এডিটিং, আর্ট ডিপার্টমেন্ট, পোস্ট প্রোডাকশন ক্রু সব মিলিয়ে তাদের টিম ওয়ার্কে। তাছাড়া ইন্টেন্স প্রি ক্লাইম্যাক্স থেকে গ্রিপিং ক্লিফ হ্যাঞ্জার পর্যন্ত অসাধারণ লেগেছে। ওই সময় দৃশ্যগুলো দর্শককে চরম উত্তেজনায় নিয়ে যায় আর টেনশন হাই করে দেয়। আর ছবির শেষটা রাখা হয় ওই চরম অবস্থাতেই। দর্শককে কোনো সমাধান দেননি পরিচালক, কোনো প্রশ্নের উত্তর দেননি। যেমন প্রজেক্ট কে কি, কলি কিংবা ইয়াসকিন কি চায়, সুমতির সন্তান ভূমিষ্ঠ হতে পারে কিনা, ইয়াসকিন তার ল্যাবে এমন কি এক্সপেরিমেন্ট করেছে যার কারণে দীপিকার গর্ভে ভগবান সমতুল্য কেউ জন্ম নিতে যাচ্ছে, ইত্যাদি অনেক বিষয়ে ধোঁয়াশা রেখেই ছবিটি শেষ করেছে নির্মাতা। এর কারণ দর্শকের উৎকণ্ঠা তৈরি করা, আকর্ষণ ধরে রাখা সিকুয়েলের জন্য। এখন অবশ্য ধারাবাহিক নাটকের মতো সিনেমার সিকুয়েল তৈরি করা একরকম ট্রেন্ডে পরিণত হয়েছে। ছবিতে সন্তোষ নারায়ণের আবহ সঙ্গীত বেশ ভালো হলেও বেশ কিছু জায়গায় আবহের প্রাবল্য দর্শকের মনোসংযোগে ব্যাঘাত ঘটায়। যে কোনো ছবিতে আবহ সঙ্গীতের পরিমিত ব্যবহার আদতে ছবিটিকেই সমৃদ্ধ করে। কল্কি 2898 এর অনেক দৃশ্যই আন্তর্জাতিক স্তরের। এর মধ্যে কুরুক্ষেত্রে অশ্বত্থামা ও কৃষ্ণের মুখোমুখি হওয়া, সুমতির আগুনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, ভৈরব ও অশ্বত্থামা পরস্পরের হাত ধরে সুমতিকে খাদে পড়ে যাওয়া থেকে উদ্ধার করা, ভৈরবের প্রথম পর্দায় আসা বা অশ্বত্থামা ও ভৈরবের মুখোমুখি যুদ্ধ ইত্যাদি দৃশ্য অসাধারণ। শেষ পর্যন্ত বলা যায় অনেক আশা ও নিরাশার প্রেক্ষাপটে তৈরি কল্কি 2898 এডি ছবিটি দেখে দর্শক অন্যরকম এক অভিজ্ঞতার সাক্ষী হবেন। ছবি শেষে এমনটাই মনে হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো সিনেমা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন সময়।